ওয়েলকাম এভরিওয়ান। আজকের ক্লাসটা সম্পূর্ণ দিক নির্দেশনা তোমাদেরকে আমি দিব। সো সামারি কিভাবে লিখতে হয়, ফার্স্ট অফ অল তোমাকে বুঝতে হবে সামারিতে তুমি কি করতে পারবা, কি করতে পারবা না। তোমার কতটুকু লিমিটেশন আছে, তোমার কতটুকু লিমিটেশন নেই। সো ফার্স্ট অফ অল আমি তোমাকে বলবো সামারি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত ২ থেকে ৩ বার পড়বা। শুরু থেকে শেষ পর্যন্ত ২ থেকে ৩ বার পড়ে ফেলবা। ঠিক আছে? সময় তোমাকে এমনি দেয়নি। সময় তোমাকে দিচ্ছে এটা পড়ার জন্যই, বোঝার জন্য। এবং সেখান থেকে মেইন জিনিস যেটা মেইন কোর্স সেটাকে আউটপুট তোমাকে দেখাইতে হবে। সো এত সহজে তুমি ১০ মার্ক পাবা না। ১০ মার্ক তুমি চাইলেই আ চালাকি করে তুমি পাবা না। তোমাকে জানতে হবে ডেপথ। ওকে? তারপর তুমি ইমপ্যাক্টফুল লাইনগুলো খুঁজে বের করবা। তারপরে মেইন ওয়ার্ডগুলো তুমি একটা খাতার একটা সাইডে লিখে ফেলবা। যে পেজে লিখবা সেখানে তুমি নিশ্চয়ই করবা নিশ্চয়ই তুমি করবা না। যেখানে তুমি ম্যাথের মতো রাফ করো না, ম্যাথ যেখানে রাফ করো ওই টাইপের তুমি সাইডে কোথাও রাফ করে লিখবা। যেগুলো মেইন ওয়ার্ড। বুঝছো? তারপর লজিক্যাল অর্ডার মেইনটেইন করবা। লজিক্যাল অর্ডারটা মেইনটেইন করবা কিভাবে? ১ম একটা লাইনে তুমি অবশ্যই সবকিছু সম্পর্কে একটা ধারণা দিলা। ধারণা দেওয়ার পরে সেই লাইনটা বেশি বড় একটা হওয়া যাবে না। তারপর থেকে ধরো সিরিয়াল ওয়াইজ লিখবা। ধরো তোমার প্যাসেজটা হচ্ছে যে এরকম লাইন ওয়াইজ। সো তুমি ১ম এ মনে করো ওভারঅল একটা সামারি দিলা। এখান থেকে একটা তুমি সামারি একটা এক লাইনে তুমি একটা সামারি প্রকাশ করলা। কিসের উপর কথাটা হচ্ছে। তারপর তুমি এই যে এই লাইন সম্পর্কে তথ্য দিচ্ছ, এই লাইন সম্পর্কে তথ্য দিচ্ছ, এই লাইন সম্পর্কে তথ্য দিচ্ছ, এরকমভাবে দিবা। মানে উল্টা করা যাবে না। তুমি এখান থেকে একটু দিবা, তারপর তুমি আবার এখানে আসবা, তারপর তুমি আবার ১ম লাইনে যাবা। এরকম করাটা না করাটাই বেটার। নাম্বার কম পেয়ে যাবা। সো লজিক্যাল অর্ডারটা মেইনটেইন করবা। আর ফার্স্ট অফ অল হচ্ছে একটা সামারি লিখবা একটা প্যারাগ্রাফের মতো কইরা। লাইক ধরো অনেকের খাতা থাকে কিরকম ভাবে, ধরো আ সামারি লিখতেছে, এটা কি লিখতেছে বোঝা যায় না। এভাবে লিখে ২ লাইন গ্যাপ দিয়ে আবার এভাবে লিখে, আবার গ্যাপ দিয়ে এভাবে লিখে। সো এটা কমপ্লিটলি রং। মানে কিভাবে লিখবা? এভাবে লিখবা। লাইন বাই লাইন লিখবা। লাইন বাই লাইন লিখবা। সামারিতে হাতের লেখা অবশ্যই সুন্দর করবা। আজ এরা ব্যস্ততা পরীক্ষার মধ্যে দেখায়ে তুমি সামারি লেখা খারাপ করবা না। এভাবে লিখবা, ভালো মার্ক পাবা। ভিতরে যদি পটেনশিয়াল কমও পাও, তোমার স্যার হাতের লেখা দেখে, তোমার গোছানো ধরন দেখে তোমাকে ভালো মার্ক দিতে পারে। বুঝছো? সো কি করা যাবে না? লাইন কপি করা যাবে না। একটা লাইন তোমাকে দেওয়া থাকবে, সেই লাইন থেকে তুমি হুবহু কপি করবা, ওই ধান্দা বাদ দিবা। এক্সাম্পল দিতে যাবা না। সাচ অ্যাজ এই সেই এসব দিয়ে তুমি এক্সাম্পল দিতে যাবা না। কোয়েশ্চেন মার্ক সম্বলিত কোনো কিছু লিখতে যাবা না। নিজের মতামত দিতে যাবা না। আই বিলিভ, আই শুড জাতীয় কথা ব্যবহার খবরদার করবে না। তারপরে নিজস্ব মতামত প্রকাশ করবে না। মানে এই যে এটাই। বুঝছো? সো বেসিক্যালি আমরা একটা এখন আ বড় একটা প্যাসেজ দেখব, যেটা ঢাকা বোর্ডে সবচাইতে বেশি কমন আসে বারবার, বা অন্যান্য বোর্ডেও এটা সবসময় আসে। সো এটা আমরা সলভ করার চেষ্টা করব। এটা প্রতি বোর্ডে প্রায় আসে, প্রতিবারই আসে। এখানে তোমরা একটু খেয়াল করে দেখো। আমি কিছু আমি কিছু মার্ক করে রেখেছি। এগুলো হচ্ছে পুরোপুরি এই প্যাসেজটার একটা মেইন কিওয়ার্ড গুলা বা কি লাইন গুলা। বুঝছো? সো বেসিক্যালি আমি নিশ্চয়ই এখন তোমাকে রিডিং পড়াবো না। তুমি একটু এটা পড়ে নিবা। আমি কিছুটা তোমাকে আইডিয়া দেই প্যাসেজে আসলে কি নিয়ে বলা হয়েছে। আ বাংলাদেশের এই যে বাল্যবিবাহ, কিশোর-কিশোরীদের পরিস্থিতির উপর ভিত্তি করে এই প্যাসেজটা লেখা হয়েছে। বুঝছো? সো বিয়ের পর কিশোরী মেয়েরা সাধারণত পড়াশোনা ছেড়ে দেয়। যারা গ্রামগঞ্জে থাকে, শ্বশুরবাড়িতে নানা রকমভাবে শোষণ হয়। যৌতুকজনিত বিভিন্ন রকম নির্যাতনের শিকার হয়। তাই না? সো বাল্যবিবাহের ফলে আ কম বয়সে গর্ভধারণ হয়। তারপরে প্রসবের ঝুঁকি থেকে অনেক মানুষ মারাও যায়। তারপরে নরমাল আ ধরো একটা ১৬-১৭ বছর মেয়ের যখন বিয়ে হয়, তো এই মেয়েরা বেশি গর্ভধারণ করতে গিয়ে মারা যায়। নরমাল মেয়েদের থেকে এদের মৃত্যুর হার দ্বিগুণ। সো সেটা হচ্ছে এই প্যাসেজের মধ্যে আ উল্লেখ করা আছে। তারপরে সঠিক তথ্যের অভাবে অপুষ্টি, রক্ত স্বল্পতা, চলাফেরার নানান রকম সীমাবদ্ধতা তাদের জীবনকে আরো মানে প্রতিকূল পরিবেশের মধ্যে তুলে মানে রাখে। অন্যদিকে শেষের দিকে কিন্তু একটা টার্ম দেখতে পারবা তোমরা শেষের দিকে, যেখানে শুধুমাত্র মেয়েদেরকে নিয়ে বলা হয় না। এখানে ধরো 90% 90% ধরো মেয়েদেরকে নিয়ে বলা হয়েছে। শেষে কিন্তু ছেলেদেরকে নিয়ে ২-৪ লাইন বলা হয়েছে। তো তুমি অতটুকু তুমি না ক্যাচ করতে পারলে তোমাকে কিন্তু মার্ক অবশ্যই দিবে না। সো ছেলেদেরকে কি নিয়ে বলা হয়েছে এখানে?
কিশোর ছেলেদের অবস্থা তুলনামূলক ভালো হলেও শিক্ষার অভাব, বেকারত্বের কারণে অনেকেই অপরাধমূলক কর্মকাণ্ড বা মাদকাসক্তির ঝুঁকির মধ্যে পড়ে যায়। সব মিলিয়ে সমাজ, স্বাস্থ্যের ক্ষেত্রে কিশোর-কিশোরীদের এই অবস্থাটা খুবই চিন্তার একটা বিষয়। বুঝছো? সো আমি বাংলাটা পড়লাম, তোমরা এটা স্ক্রিনশট দিয়ে তোমরা এটা ট্রান্সলেট করে নিবা। তাহলে তোমাদের সুবিধা হবে। আমি এতক্ষণ লং ভিডিও করলে তোমাদের দেখার ধৈর্য নষ্ট হয়ে যাবে। সো বেসিক্যালি এভাবে মানে when a girl gets married, she usually drop out of school and being full time work in her লস মানে হাউসহোল্ড এরকমভাবে যেগুলো মেইন কনসেপ্টগুলো লিখে ফেলবে যে ডরি, ডরি মানে কি এখানে তোমাদের বুঝাইছে? এখানে বুঝাইছে তোমার ডরি মানে হচ্ছে যৌতুক। বুঝছো? ডরি ভায়োলেন্স মানে হচ্ছে যৌতুকজনিত যেগুলো মারামারি হয়, সহিংসতা হয় এসব বুঝাইছে। বুঝছো? এখানে কি বলছে ডিসপাইট দ্য প্যাশন্স সরি ডিসপাইট দ্য প্র্যাকটিস বিং ইনলিগাল এটা মানে হচ্ছে আহ, এটা জানার পরও বাবা মা কিছু বলে না এটাই মিন করছে যে ফ্যামিলি কিছু বলে না বুঝছো সেটাই মিন করছে এখানে ইললিগাল জানা সত্ত্বেও কেউ কিছু বলে না তারপরে এখানে যৌতুক সম্পর্কে কিছু লেখা আছে যে হেলথ রিস্ক তো এগুলো তো দেখলে বোঝা যায় এগুলো মেন পয়েন্ট তাই না সো এই যে দেখো এখানে একটা বড় একটা লাইন আমি সংগ্রহ করছি এখান থেকে সো এই লাইনটা কি অর্থ এই লাইনটা তোমাকে বোঝাবে এই পুরো জিনিসটার একটা মেন থিম বলছে when adolescent girls are pulled out of school either for marriage or work they often lose their mobility their friends and social status বুঝছো সো এইটা কিন্তু পুরো একটা গল্পকে রিপ্রেজেন্ট করতেছে বুঝছো এই পুরো প্যাসেজটাকে কিন্তু এই জায়গাটা রিপ্রেজেন্ট করতেছে তোমরা দেখবা যে একটা দুইটা লাইন থাকবে যেটা দ্বারা কিন্তু পুরো প্যাসেজের কাহিনীটা বোঝা যায় বুঝছো সেই লাইনটার অর্থ কি হচ্ছে যখন কিশোর-কিশোরীদের মানে কিশোর না এখানে, যখন কিশোরীদের স্কুল থেকে সরিয়ে নেওয়া হয়, সে বিয়ে বা কাজের জন্য হোক, তখন তাদের মধ্যে প্রায় চলাফেরার স্বাধীনতা, বন্ধু এবং সামাজিক মর্যাদা তারা হারিয়ে ফেলে। বন্ধুদের কাছে মর্যাদাটা হারায় ফেলে। সো এটা কিন্তু মেয়েদের ব্যাপারে একটা খুবই কনসার্নিং ইস্যু, তাই না? সো এরকম একটা কি পয়েন্ট বের করতে পারলে তোমার ইস এই প্যাসেজটা শুরু করতেই অনেক ইজি হয়ে যাবে। তারপর দেখো এখানে অনেক কয়টা আরো ওয়ার্ড আছে। দেখো এই যে more than 50% of adolescent girls are suffer from anemia. anemia মানে এই যে এই জায়গা থেকে তোমাকে তথ্য কালেক্ট করতে হবে কিছু কিছু বুঝতে পারছো সো এই যে অ্যানেমিয়া মানে হচ্ছে তোমার হচ্ছে রক্ত স্বল্পতা বুঝছো রক্ত স্বল্পতায় মেয়েরা ভোগে আহ, নানান রকম সমস্যা মেয়েদের লাইফে থাকে সো তারপরে এই জায়গাতে তুমি যে 50% মেয়েরাই এরকম সমস্যার মধ্যে আছে সাফার করে এই জিনিসটা বলছে তারপরে কি বলছে এখানে একটা পার্সেন্টেজ দেখাইছে দেখো 1993 সালে কোনো একটা ব্যাপার 24% ছিল 7 সালে সেই জিনিসটা সরি 20% ছিল তোমার 93 সালের দিকে 24% হয়েছে 7 সালের দিকে বুঝছো সো একটা ব্যাপার বৃদ্ধি পাইছে সো কোন ব্যাপারটা বৃদ্ধি পাইছে এখানে এই যে দেখো ফার্টিলিটি রেট মানে মেয়েদের যে বৃদ্ধি মেয়েদের কৈশোরের বৃদ্ধির সময়টা এখানে হয়তো মেন করছে হয়তো বা না আমি ফর শিওর এটাই দেখো লাস্টে কি বলছে তোমাদেরকে while the situation for adolescent boys is somewhat better many are vulnerable and lack the power make decision about their own lives সো এখানে কিন্তু কিছু তথ্য ছেলেদের ব্যাপারেও দিচ্ছে রাইট সো এই তথ্যটা লাস্টে একটা লাইন অবশ্যই তোমাকে লিখতে হবে বুঝছো সো দেখো আমরা এখান থেকে কি মানে কিওয়ার্ডগুলো সংগ্রহ করলাম এটা একটা লিস্ট করে রাখতেছি তোমরা তো পরীক্ষাতে এরকমভাবে লিখবে না সো তোমরা জাস্ট দেখে রাখো যে কিভাবে এই জিনিসটা সংগ্রহ করা হচ্ছে দেখো মূল একটা কনসেপ্ট ছিল গল্পের মধ্যে আমাদের আর্লি ম্যারেজ ঠিক আছে তারপর ছিল একটা যৌতুক প্রথার ডরি ভায়োলেন্স তারপর ছিল একটা হেলথ কনসার্নিং ইস্যু যেখানে মানসিক স্বাস্থ্য নিয়ে কথাবার্তা বলা হয়েছে তাই না তারপর ল্যাক অফ নলেজ বলা হয়েছে ওখানে একটা উল্লেখযোগ্য পয়েন্ট ছিল only 3 in 5 adolescents have had of HIV সো এই কথাটা অনেক ইম্পর্টেন্ট মিনিং ক্যারি করবে সো তুমি এটাও ওখানে অ্যাড করে ফেলবা বুঝছো তারপর তোমার এখানে কি বলছে যে আন্ডার নারিশমেন্ট বলছে যে ওভার 50% সাফার ফ্রম মানে আরো ওখান থেকে তুমি তথ্য পাবা এখানে সো এই যে আন্ডার নারিশমেন্ট মানে এখানে কি বোঝাচ্ছে অপুষ্টি মানে অপুষ্টি ব্যাপারটা তুমি এখানে মেনশন করবা 50% রেশিও বলছে ওটা তুমি মেনশন করতে পারো
তারপর আবার বলছে যে অ্যাডুলেশন ফ্যাসিলিটি ফার্টিলিটি, যেটা আমি তোমাকে বললাম যে একটা পার্সেন্টেজ দিয়ে বোঝাইছে 2টা সাল দিয়ে, তাই না? তো এই যে আবার এখানে কি বলছে, নিওনেটাল হেলথ বলছে। সো এটা মানে কি বোঝাচ্ছে? নবজাতকের স্বাস্থ্য। এটা মনে হচ্ছে নবজাতক, বুঝছো? মানে বিয়ে শাদীর পরে বাচ্চা-কাচ্চা হইলে সে নবজাতকটাকে মেইন করতেছে। তার স্বাস্থ্যটা অপুষ্টিতে থাকতে পারে। বুঝছো? সো লাস্টে যে পয়েন্টটা বললাম ছেলেদেরকে নিয়ে লিখবা, ওই পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টটা। বুঝছো? সো এটা কিভাবে লেখা যায়? মনে রাখবা, তুমি এই প্রত্যেকটা পয়েন্ট একটা তো তুমি সামারি করে ফেলছো, তুমি কি, কি লিখবা। তারপর তুমি প্রত্যেকটা পয়েন্ট ভাববা বাংলা থেকে। এটা কিভাবে একটা প্যারাগ্রাফ লেখা যায় এইসব সংযুক্ত কইরা? ওই যে আমরা ছোটবেলায় খেলতাম না যে ৪-৫ টা ওয়ার্ড দিলে সেটা মিলাই একটা বাক্য বানাইতাম। তো এরকমভাবে একটা এই থিংস গুলো নিয়ে তুমি চেষ্টা করবা যে কিভাবে জিনিসটা তোমার ইমপ্রুভ করা যায়। ঠিক আছে? সো যখন তুমি এটাকে একটা প্রপার প্যারাগ্রাফের রূপ দিবা তখন দেখতে কিরকম হচ্ছে? দেখো আমার এখানে সামারিটা হচ্ছে যে এরকমভাবে আসছে। এতটুকু অংশ। তো ১ম লাইনটা কিন্তু আমি হচ্ছে নিয়েছি ওই যে একটু আগে তোমাকে যেটা বললাম, একটা এমন পয়েন্ট খুঁজবো যেখান থেকে তুমি পুরা মিনিং পাবা। সো এখানে কি বলছি আমি? When a girl marries early, she dropped out of school, lost mobility and friend and face abuse including dowry violence. সো এই জিনিসগুলো তুমি লিখে ফেলবা একটা করে। দেখছো? মানে এই dowry violence টা আমি এই কথার মধ্যে ঢুকাই ফেলছি। তোমার আবার ধরতে গেলে এখানে নতুন কোনো ওয়ার্ড ইউজ করা কিছু নাই। এই যে এখানে পার্সেন্টেজটা মেইন করছি। এখান থেকে এই যে 3 এর 5 এই কথাটা মেইন করছি। এই যে লাস্টে ছেলেদের কথাবার্তা মেইন করছে। শেষ। সো এটা হচ্ছে ফাইনাল আউটপুট। এটা আমার মতো লিখতে হবে এরকম কিচ্ছু না। আমি জাস্ট একটা মেইন করছি যে তুমি কিভাবে ধাপে জিনিসটাকে ছেঁকে বের করবা। এরকমভাবে করতে পারলে সমস্যা থাকবে না। সো তোমরা কয়েকটা বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করবা, কয়েকটা নরমাল ভালো কলেজের যেসব প্রশ্ন আসে সেসব প্র্যাকটিস করবা। দেখবা তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আরেকটা কথাবার্তা বলি, তোমরা মূল প্যাসেজ ধরো লেখা আছে ১০০ ওয়ার্ডের, বুঝছো? ধরো ১০০ ওয়ার্ডের লেখা আছে। ১০০ ওয়ার্ড থেকে তুমি এটা কি করবা? সরি মাউস দিয়ে লিখতে গেছি। সো ১০০ ওয়ার্ড থাকলে তুমি এটাকে ভাগ করবা ৩ দিয়া। তুমি ৩৩ ওয়ার্ডে কনভার্ট করবা। ধরো তোমার ৫০০ ওয়ার্ড লেখা আছে। তুমি সেটাকে মনে করো ৩ ভাগ করে যত ওয়ার্ড হয় তত ওয়ার্ড তুমি হচ্ছে মেইন সামারিতে ইনক্লুড করবা। কোন লাইন একটা এমন কোন লাইন থাকবে না যে লাইনটা তুমি হুবহু কপি করছো। সো তুমি এখানে তুমি সময় ব্যয় করবা হাইয়েস্ট ৫ মিনিট। ৫ মিনিট হাইয়েস্ট। তুমি এই কিওয়ার্ডগুলা ফাইন্ড আউট করার সময় তুমি আ টাইম ব্যয় করবা তুমি ২ থেকে ৩ মিনিট। আর মূল প্যাসেজটা পড়ার সময় তুমি টাইম ধরে রাখবা কাইন্ড অফ ৮-৯ মিনিটের মতো। সো ১৫ মিনিট, ১২ মিনিট, ১৪ মিনিট সময় দিয়ে তারপরে সামারি লিখতে আসবা। পরীক্ষাতে তোমার সময় আছে ৫ মিনিট লিখে দিলাম, কয়েকটা লাইন তুলে দিলাম। নাম্বার কিন্তু পাবা না ফর সিউর। যারা কলেজে ২, ৩, ৪ মার্ক পাও তারা এইজন্যই পাও। বুঝছো? যদি পয়েন্ট ধরে কথাবার্তা বলতে পারো সমস্যা নাই। দেখো অনেক সময় আ ওয়ার্ড মিনিং তুমি সবকিছু জানবা না। ওয়ার্ড মিনিং সবকিছু তুমি জানবা না। সেজন্য তুমি কি করবা? তুমি বারবার পড়বা। কোন ব্যাপারে তোমাকে ইঙ্গিত দেওয়া হচ্ছে? তুমি জাস্ট এতটুকু দেখবা। দেখলে তুমি এটা ফাইনাল একটা ভালো একটা আউটপুট পাবা। সো এরকমভাবে লিখলে তোমার কোন টিচার তোমাকে বেশি মার্ক কাটতে পারবে না। তোমাকে ৮, ৯, ১০ দিতে বাধ্য। আমি বলছি না তুমি ১০ এ ১০ পাবা। তুমি ৮, ৯, ১০ পেতে তুমি বাধ্য। তোমার মার্ক কাটতে পারবে না। আর এভাবে আমি কিভাবে গোছায় লিখলাম? এই গোছায় লিখাটা হচ্ছে তোমার ওই যে ইংলিশ থেকে বাংলা তুমি কতটুকু হজম করতে পারতেছো, আবার বাংলা থেকে ইংলিশ তুমি কতটুকু আউটপুট দিতে পারো, এটা তোমার নিজের মানে উপর ডিপেন্ড করতেছে। বাট আমি তোমাকে বারবার বলব যে লাইন কপি করবা না, 1/3 লিখবা। আর কয়েকটা প্র্যাকটিস করে তারপর যাবা। সময় নিয়ে তারপর লিখতে আসবা। একটা ১০ মানে এতটুকু একটা লেখার মধ্যে ১০ মার্ক তোমাকে দিবে। একটা এত বড় প্যারাগ্রাফের জন্য তোমাকে ৪-৫ পেজ লেখা তোমাকে ১০ মার্কের মধ্যে দিবে। সো তোমার নিশ্চয়ই পার্থক্য আছে। কারণ তুমি যা ইচ্ছা তোমার ফ্রিডম থাকে লেখার। এখানে ফ্রিডম নাই। এখানে যথেষ্ট রিকোয়ারমেন্ট থাকে। সবকিছু হিডেন রিকোয়ারমেন্ট। ঠিক আছে? সো বেস্ট অফ লাক। যদি ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট করবা। থ্যাংক ইউ সো মাচ।